আকাশটা বেশ মেঘলা, বাইরে প্রচুর জোরে ঝড় শুরু হয়েছে। বাতাসে ঘরের দরজাটা ঠাস করে বন্ধ হয়ে গেল। আমি পড়া টেবিল থেকে উঠে দাঁড়িয়ে পড়লাম। কারেন্টের বাল্বগুলো টিপটিপ করতে করতে পুরো ঘরটা অন্ধকার হয়ে পড়ল। আমি ভয়ে ভয়ে জানালার পাশে গেলাম। জানালাটা ঠাস করে বন্ধ হয়ে গেল। আমি ভয়ে ভয়ে পিছু হটতে শুরু করলাম। ভয়ে আমার গা ঘেমে যাচ্ছে, প্রাণটা শুকিয়ে গেছে একদম। আমি ঘর থেকে বাইরে বের হওয়ার জন্য পেছন ঘুরতেই দরজার দিকে তাকাতেই দেখলাম ভয়ঙ্কর এক পিশাচকে। সাথে সাথে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যাই আমি। কিরে, কত করে বলি একটু ভালো মন্দ খাওয়া দাওয়া কর, শুনবি না তো আমার কথা। কি সব ছাইপাস খেয়ে বেড়া সারাদিন আমাকে রেখে, এখন দেখ কেমন লাগে। তুই কখন এলি? আমি কোথায়? কোথায় মানে? তুই তো তোর নিজের ঘরে নিজের খাটে শুয়ে আছিস। কিরে এই? কিন্তু আমি খাটে আসলাম কি করে? কে আমাকে খাটে তুললো? কে আর তুলবে শুনি? তোর আমি ছাড়া আর আছেই বা কে? কিরে? আচ্ছা, এসব বাদ দে, বল না, তুই এসে কি দেখলি? হ্যাঁ, আমি এসে কাকিমাকে তোর কথা জিজ্ঞাসা করে এ ঘরে ঢুকতেই দেখি তুই চিৎপরাং হয়ে পড়ে আছিস। তারপর সবাই মিলে ধরে তোকে বিছানায় শুয়ে দিলাম, ব্যাস। এই নে বাবা, গরম গরম এই দুধটুকু খেয়ে নে। না মা, এখন দুধ খাবো না। খেয়ে নে খেয়ে নে, না হলে তো আবার যেখানে সেখানে মাথা ঘুরে পড়ে থাকবি। আচ্ছা, কি বলবি বল দেখি। কি এমন কথা আছে তুই ঘরে না বলে আমাকে এই নদীর ধারে নিয়ে এলি? কিরে? আচ্ছা, সত্যি করে বল না, তুই কালকে আমার ঘরে ঢুকে কি দেখেছিস? সে তো বললামই উড়ি বাবা। কেন, তোর কি বিশ্বাস হচ্ছে না নাকি? তোর সাথে কি অন্য কেউ ছিল নাকি রে, যে তোকে মাথায় বাড়ি দিয়ে অজ্ঞান করে পালিয়েছে? ধুর, তুই আমার কথাটাকে সিরিয়াসলি নিচ্ছিস না। আমি যা যা শোধাই বল না একটু। আচ্ছা, তাহলে এখন আসল কথাটা কি সেটা বল দেখি আমাকে একটু। এ তো খুবই সাংঘাতিক কথা রে, আমার তো শুনি কেমন ভয় ভয় করছে। এখন আমি কি করব, কিছুই তো ঠিক করতে পারছি না। আবার এ কথা তো বাড়িতে বাবা মাকে বলতেও পারছি না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে বুঝলি, চল আমার সাথে। আহা, কোথায় যাব সেটা তো আগে বল। আরে চল না, তোকে এমন একটা জায়গায় নিয়ে যাব, সেখানে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, চল। সুজয়ের কথা মতো আমি আর সুজয় আমাদের পারিবারিক গাড়িতে করে একটা আশ্রমের সামনে গিয়ে দাঁড়াই। আমি আর সুজয় দুজনে আস্তে আস্তে তান্ত্রিকের রুমের দিকে আগাই। ভেতরে প্রবেশ করতেই দেখি একটা সাধু চোখ বন্ধ করে সাধনা করছে। সামনে মানুষের মাথার খুলি, হাড়গোড়। তারপর আমি চারপাশের দেওয়ালে তাকালাম। চারপাশের দেওয়ালে শুধু প্রেতাত্মাদের ছবি টাঙানো। আমি ভীষণ ভয় পেয়ে যাই। সুজয় আর আমি তান্ত্রিকের সামনে গিয়ে বসে পড়ি। বল বল, তোদের কি সমস্যা? আমি তোদের কি উপকার করতে পারি? বাবা, ও হলো আমার বন্ধু প্রীতম। বেশ কিছুদিন ধরে ওর সাথে সব আজব আজব ঘটনা ঘটে যাচ্ছে। কি হলো বাবা, কঠিন কোনো সমস্যা? এ তো মহা বিপদ সাথে করে এনেছিস, ওকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। বাবা, এর থেকে কি মুক্তির কোনো পথ নেই? আছে, কিন্তু তার জন্য ওই আত্মার সব কথা শুনে তার মনের ইচ্ছা পূরণ করলেই ও বেঁচে যাবে। কিন্তু বাবা, আমি তাদের পাবো কোথায়? তুই যা, তুই তোদের পুরনো রেস্ট হাউসে যা, তবে সব বুঝতে পারবি।
আরে এত জায়গা থাকতে কেন তোকে ওই ঝিল পাড়ের রেস্ট হাউসে যেতে হবে শুনি? বাবা, এমনি। আর তাছাড়া অনেক দিন তো হলো আমাদের ও বাড়িতে যাওয়া হয় না, একটু ঘুরে আসি। তা তো যেতেই পারো, কিন্তু আমি বলছিলাম যে একা একা না গেলে হতো না? একা একা তো যাচ্ছি না বাবা, আমার সাথে সুজয়ও যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আর কি, আমার কোনো কথাই তো তোমরা আর শুনবে না। তবে সাবধানে যেও, আর সাবধানে থেকো কেমন? আচ্ছা মা, বাবাকে বলো না আমি এখন আর ছোট নেই, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। বাবা তো এজন্য চিন্তা করে, তুইও যখন বাবা হবি তখন বুঝবি। সাবধানে যাস, আর পৌঁছেই কিন্তু আমাকে জানাস। আমি ঘর থেকে লাগেজ নিয়ে বের হয়ে গেলাম। ঘরের সামনে গাড়ি দাঁড়ানো ছিল, আমি গাড়িতে চড়তেই গাড়িটা চলতে শুরু করলো। গাড়ির ড্রাইভার গাড়িটা সুজয়ের বাড়ির সামনে দাঁড় করালো। সুজয় আগে থেকেই তৈরি হয়ে দাঁড়িয়েছিল। গাড়ি থামবার সাথে সাথে সুজয় গাড়িতে উঠে পড়ল। ড্রাইভার আবার গাড়ি চালাতে শুরু করলো। প্রায় ৪-৫ ঘন্টা জার্নি করবার পর আমরা আমাদের ঝিলপাড়ের বাড়িতে গিয়ে পৌঁছালাম। ড্রাইভার আমাদেরকে নামিয়ে দিয়েই গাড়ি নিয়ে চলে গেল। বাহ, কি সুন্দর বাড়ি! আরে আমি তো আগে জানতামই না যে তোদের এত ভালো একটা রেস্ট হাউস আছে। বেশ কয়েক বছর হলো আমরা এ বাড়িতে আসি না। এখানকারই একজন, ওই আমাদের রামু কাকা, এই বাড়ির দেখাশোনা করেন। আরে প্রীতম বাবা, তুমি? হ্যাঁ, বাবু আমাকে আগে সব বলে রেখেছে যে তুমি আসবে। আমি তোমার জন্য সব বন্দোবস্ত করে রেখেছি। যে করি হোক, আমাকে এই আত্মা খুঁজে বের করতেই হবে। আমাকে জানতেই হবে সে কি চায়। কি আর চাইবে, দেখ হয়তো তোকে চাইবে, তাছাড়া তো অন্য কিছু আর চাওয়ার দেখছি না। এই শব্দটা শুনেছিস সুজয়? এই শব্দটা তুই শুনেছিস? হ্যাঁ রে, আমিও শুনেছি। কি ভয়ঙ্কর শব্দ! আমার তো ভয়ে গাটা কাঁপতে শুরু করেছে। আমি আর সুজয় দুজনে মিলে ঘরের ভেতরে ভয়ে চুপসে আছি। হঠাৎ জানালার পাশে একটা শব্দ হতেই আমি জানালার পাশে গিয়ে দাঁড়াই। সুজয় আমার পেছু পেছু জানালার পাশে দাঁড়িয়ে বাইরে দেখতে থাকে। হঠাৎ ঘরের দরজাটা ঠাস করে বন্ধ হয়ে যায়। আমরা দুজনেই খুব ভয় পেয়ে যাই। ঘরের ভেতরে চড়ে বাতাস বইতে থাকে, চারিদিক থেকে অট্টহাসির শব্দ হতে থাকে। দরজা খুলতে এত সময় লাগলো? আর একটু হলেই তো রাতের খাবার না দিয়েই চলে যেতাম। গরম গরম খেয়ে নিন, তা না হলে কিন্তু আবার পরে খেতে না পারলে আমাকে দোষ দেবেন না। হ্যাঁ প্রীতম বাবা, তুমি গরম গরম খাবারগুলো খেয়ে নিও কেমন। আর কোনো কিছু দরকার হলে আমাকে ডাক দিও, আমি ওই পাশেই তো থাকি। পরের দিন সকালে সুজয় জরুরি কাজে আবার বাড়িতে ফিরে যায়। আমি সুজয়কে গাড়িতে তুলে দিয়ে বাসায় ফিরে আসি। সারাদিন আমি বাড়ির এদিক ওদিক, ঝিলের পাড়ে সব জায়গা ঘুরে বেড়াই। রাতে ঘরে বসে আমি ভাবছি যে কি করা যায়, কিভাবে আমি এই সমস্যার সমাধান করব। ঠিক তখনই মনে হলো কে যেন দরজায় টোকা দিচ্ছে। আমি দরজা খুলতেই রূপা আমার ঘরের ভেতরে চলে আসে। তারপর রূপা আমার বিছানার উপর গিয়ে বসে। আমি আবার আমার চেয়ারে গিয়ে বসি। কি ব্যাপার?
আপনি এত রাতে আমার ঘরে? কেন, আমি কি আপনার রুমে আসতে পারি না? ঠিক তা নয়, কিন্তু আপনাকে আর আমাকে এভাবে কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে যে। কেউ কিচ্ছু দেখবে না, আর কেউ এখানে আসবেও না। এই ভুতুরে বাড়িতে কে আসবে শুনি? ভুতুরে বাড়ি মানে? এখানে কি ভূত থাকে? না, এখানে আত্মা থাকে। সেই বাড়ির ভেতরে চারপাশে ঘুরে বেড়ায়, কিন্তু কেউ তাকে কখনো চোখেই দেখেনি। তাই আপনাকে বলতে আসলাম যে একটু সাবধানে থাকবেন, আর ভয় পাবেন না। কেন? এই আত্মা কোনো ক্ষতি করে না কারো? এখনো পর্যন্ত তো কারোর ক্ষতি হয়নি। এখন দেখা যাক আপনার সাথে কি হয়। রাত্রি তখন 2টোর কাছাকাছি হবে। একটা বিকট শব্দে আমার ঘুম ভেঙে যায়। আমি উঠে বিছানার উপর বসে পড়ি। বিদ্যুৎ নেই। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। হঠাৎ ঘরের ভেতরে জোরে ঝড় শুরু হয়। কে যেন জোরে জোরে হাসতে থাকে। আমি ভয় পেয়ে যাই। কে কে ওখানে? কে হাসে? সাহস থাকলে সামনে আসো। কি চাও তুমি? কেন তুমি আমার সাথে এমন করছো? আমাকে মেরো না তুমি। কি চাও তুমি বলো? কি করলে তোমার আত্মা মুক্তি পাবে? আমি হলাম আমি হলাম রূপার মা। আমি এই বাড়িতেই কাজ করতাম। একদিন আমি কাজের ফাঁকে বাড়ির ছাদে যাই। সেখানে আমি প্রতাপ বাবুকে গাঁয়ের একটা মেয়ের সাথে দেখতে পাই। আমি সেখান থেকে চলে আসি। তারপর তারপর কি হলো? প্রতাপ বাবু আমাকে সন্দেহ করে। আমি হয়তো সবাইকে বলে দিতে পারি, তাই বাবু আমাকে ওই পাশের ছোট্ট ঘরটাতে আমাকে ডাকে। তারপর আমাকে সেখানে মেরে মেঝেতে পুঁতে দেয়। কিন্তু এখানে আমার কি দোষ? আমার সাথে কেন এমন হবে? তোর বাবার পাপের ফল তোকে পেতে হবে। কিন্তু আমার রূপা মায়ের কি হবে? শুধুমাত্র তোর বাবার জন্য আমি আমার শেষ ইচ্ছাটাও পূরণ করতে পারলাম না। কি তোমার শেষ ইচ্ছে বলো? আমি তোমার শেষ ইচ্ছে পূরণ করব। আমার শেষ ইচ্ছে হলো আমার রূপা মাকে ভালো কোনো ছেলের সাথে বিয়ে দেওয়া, ওকে সুখী দেখা। এত রাত করে আপনারা? না, আসলে ভাবলাম এত জোরে বৃষ্টি, তার উপরে আবার বিদ্যুৎ চমকাচ্ছে, তাই দেখতে আসলাম আপনাকে। ও আচ্ছা, তাই বলুন। আমি ভাবলাম কি না কি। কোনো কিছুর দরকার হলে বলো বাবা, ঠিক সময় মতো পেয়ে যাবে। পরের দিন সকালে আমি বাড়িতে ফিরে যাই। বাবার কাছে আমি রূপাকে বিয়ের কথা বলি। বাবা রূপার সাথে আমার বিয়ে দিতে রাজি হতে চায় না। পরে আমি বাবাকে সব কথা খুলে বলি। বাবা আমার আর রূপার দাঁড়িয়ে থেকে বিয়ে দেন, আর সাথে রূপার মায়ের আত্মা শান্তি পায়, আর আমিও শান্তিতে বাঁচতে পারি। তবে এত কিছুর ভেতর দিয়েও আমি কিন্তু ভাগ্যবান বলতে হবে, কারণ আমি রূপার মতো একটা সুন্দর বউ পেয়েছি।